আচ্ছা, আমরা আজকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় ঘাস ফড়িংয়ের পরিপাক তন্ত্র পড়ব। প্রথমে আমরা পরিপাক তন্ত্র বলি। যে তন্ত্র দ্বারা খাদ্য গ্রহণ, খাদ্য পরিপাক, খাদ্যসার শোষণ ও অপত্য অংশ দেহ হতে নিষ্কাশিত হয় তাকে পরিপাক তন্ত্র বলে। ঘাস ফড়িংয়ের পরিপাক তন্ত্র দুটি অংশ নিয়ে গঠিত। এক, পরিপাক নালী, দুই, পরিপাক গ্রন্থি। প্রথমে আসি পরিপাক নালী। যে নালী মুখ ছিদ্র হতে শুরু করে দেহের দৈর্ঘ্য বরাবর বিস্তৃত থাকে, পায়ুছিদ্রে শেষ হয়, তাকে পরিপাক নালী বলে। মুখ দিয়ে শুরু হবে এবং পায়ুতে শেষ, দেহের দৈর্ঘ্য বরাবর বিস্তৃত থাকবে পরিপাক নালী। পরিপাক নালী তিনটি অংশ নিয়ে গঠিত: অগ্রঅন্ত্র, মধ্যঅন্ত্র, পশ্চাৎঅন্ত্র। আমরা যে ছবিটা দেখি, এটা হলো ঘাস ফড়িংয়ের পরিপাক তন্ত্র। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুখ ছিদ্র থেকে শুরু, গিজার্ডে এসে শেষ, এটা হলো অগ্রঅন্ত্র। গিজার্ডের শেষ প্রান্ত হলো মেসেন্টেরন আছে, মেসেন্টেরন থেকে শুরু হবে, এটা হলো ইলিয়ামের আগ পর্যন্ত, এটা হলো মধ্যঅন্ত্র। দেন তার শেষের অংশটা হলো পায়ে পর্যন্ত, পশ্চাৎঅন্ত্র। অগ্রঅন্ত্র, মুখ ছিদ্র হতে গিজার্ড পর্যন্ত অংশকে অগ্রঅন্ত্র বলা হয়। অগ্রঅন্ত্র ধনীয় এপিডার্ম থেকে গঠিত হয় এবং অগ্রঅন্ত্রের অন্তঃপ্রাচীর কিউটিকল নির্মিত শক্ত আবরণ দ্বারা আবৃত থাকে। আমরা যদি অগ্রঅন্ত্র করি, অগ্রঅন্ত্রে কি কি থাকতে পারে? মুখছিদ্র, গলবিল, অনুনালী, ক্রপ, গিজার্ড। আমরা যার ছবিটা দেখি তাহলে আরো ধারণা ক্লিয়ার হবে। এই যে এটা হলো মুখছিদ্র, তারপর আসছে হলো গলবিল, হ্যাঁ, অনুনালী, তারপর হলো ক্রপ, আর শেষে অংশটা হলো এটা হলো গিজার্ড। এখন প্রত্যেকটা অংশের অবস্থান এবং অবস্থান, গঠন ও কাজ করলেই আমাদের এটা হয়ে যাবে। মুখছিদ্র, ঘাস ফড়িংয়ের মুখছিদ্রটি সিবেরিয়াম বা অগ্রমুখ প্রকোষ্ঠের গোড়ায় অবস্থিত। এই প্রকোষ্ঠটি মূলত মুখভঙ্গ দ্বারা বেষ্টিত থাকে। আসলে সিবেরিয়াম জিনিসটা কি? আমাদের যেমন মুখ তারপরে আসলে ভিতরে মুখ গহ্বর। তো ঘাস ফড়িংয়ের মুখ গহ্বরটা, হ্যাঁ, একটু বাইরের দিকে থাকবে, আর মুখ গহ্বরের গোড়াটা থাকবে হলো মুখ ছিদ্র। আমাদের মুখ গহ্বরটা যেমন আগে মুখ, পরে হলো মুখ গহ্বর। আর এদের ক্ষেত্রে মুখ গহ্বরটা আগে থাকবে, আর মুখ গহ্বরের গোড়ায় যে ছিদ্রটা সেটাই হলো মুখ ছিদ্র। তাহলে এদের মুখ গহ্বরকে বলা হবে সিবেরিয়াম বা অগ্রমুখ প্রকোষ্ঠ। তো এই অগ্রমুখ প্রকোষ্ঠটি মুখ পাঙ্গ দ্বারা বেষ্টিত থাকবে। সিবেরিয়ামে খাদ্যবস্তু গৃহীত হয় এবং মুখ ছিদ্রের মাধ্যমে গলবিলে পৌঁছায়। গলবিল আমরা এখানে দেখতে পারি, এটা হলো গলবিল। এই যে মুখ ছিদ্রের পরের অংশ গলবিল। মহছিদ্রটি ছোট এবং পেশিবহুল গলবিলে উন্মুক্ত হয়। এর মাধ্যমে খাদ্যবস্তু অন্ননালীতে পৌঁছায়। এবার আসবে অন্ননালী। অন্ননালীটা হলো এই যে, এটা হলো গ্রাসনালী বা অন্ননালী। তাহলে গলবিলের পিছনে সোজা, এই যে সোজা আমরা দেখতে পাচ্ছি, সোজা সরু নলাকার নালী, এই নালীটার নাম হলো অন্ননালী বা গ্রাসনালী। এর মাধ্যমে খাদ্যবস্তু ক্রপে পৌঁছায়। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি খাদ্য নালীর পরেই আসছে হলো অন্ননালীর পরেই আসছে হলো ক্রপ। অন্ননালীর পশ্চাৎ দিক ক্রমশ স্ফীত হয়ে মোচাকার থলির মতো গঠনটা হবে ক্রপ। এই থলির প্রাচীরটা হবে পাতলা, হ্যাঁ, একে ক্রপ বলা হয়। ক্রপ হলো খাদ্যবস্তু সাময়িক জমা থাকে। ক্রপের সংকোচন প্রসারণের ফলে খাদ্যবস্তু কিছুটা চূর্ণ হয় এবং নালার সাথে মিশে। তাহলে ক্রপ কিন্তু আমাদের দেহে নাই, মানুষের দেহে নাই। ক্রপ আছে পোকার দেহে আছে, আর ক্রপ আছে হলো পাখির দেহে আছে, হ্যাঁ। আসবে গিজার্ড। ক্রপ একটি ছিদ্র দ্বারা গিজার্ডে উন্মুক্ত হয়। এটি পুরু প্রাচীর বিশিষ্ট কনিকাল আকৃতির গঠন। এর প্রাচীরে পুরু বৃত্তাকার পেশি থাকায় ভিতরের গহ্বর সংকীর্ণ হয়ে যায়।
গিজার্ড দুটি অংশ নিয়ে গঠিত। এর সম্মুখের অংশকে আর্মারিয়াম এবং পশ্চাতের অংশকে স্টোমোডিয়াল কপাটিকা বলে। আর্মারিয়ামের প্রাচীর লম্বালম্বিভাবে ভাঁজকে 6টি পাতার ন্যায় কাঠে নির্মিত দাঁত গঠন করে। অনুদৈর্ঘ্য ভাঁজের ফলে সৃষ্ট 6টি গভীর খাদের অসংখ্য ব্রেসল থাকে। গিজার্ডের পশ্চাৎ অংশ সরু হয়ে স্টোমোডিয়াল কপাটিকার মাধ্যমে মধ্যান্ত্রে উন্মুক্ত হয়। গিজার্ডের দাঁত খাদ্য চূর্ণ বিচূর্ণ করে। আমরা জানি গিজার্ডে মোট 6টা কাইটিনময় দাঁত থাকবে। এই যেখানে দেখতে পাচ্ছেন 6টি পাতার ন্যায় কাইটিন নির্মিত দাঁত। এই দাঁতগুলোই গিজার্ডে প্রবেশকৃত খাদ্যবস্তুকে চূর্ণ বিচূর্ণ করবে আর বিশাল ছাঁকনির মতো কাজ করবে। কপাটিকা খাদ্যের বিপরীত প্রবাহে বাধা দিবে। তাহলে এই হলো অগ্র অন্ত্রের অংশ। এবার আমরা আসবো মধ্য অন্ত্র। মধ্য অন্ত্র গিজার্ডের পর হতে শুরু করে উদরের মধ্যাংশ পর্যন্ত বিস্তৃত পাতলা প্রাচীর বিশিষ্ট অংশটি হলো মধ্য অন্ত্র। এটি ভ্রূণীয় এন্ডোডার্ম হতে উৎপত্তি লাভ করে। আমরা যেমন দেখেছিলাম ঘাসফড়িংয়ের অগ্র অন্ত্র ছিল ভ্রূণীয় এন্ডোডার্ম থেকে, কিন্তু মধ্য অন্ত্র কিন্তু ভ্রূণীয় এন্ডোডার্ম হতে উৎপত্তি লাভ করে। আবার অগ্র অন্ত্র দেখেছিলাম যে অন্তঃপ্রাচীর কিউটিক্যাল লেয়ার দ্বারা আবৃত ছিল, কিন্তু মধ্য অন্ত্রের ক্ষেত্রে এখানে কি দেখতেছি, এর অন্তঃপ্রাচীর কিউটিক্যালের পরিবর্তে পেরিট্রপিক পর্দা দিয়ে আবৃত থাকে। এখানে কিন্তু কিউটিক্যালের লেয়ার থাকবে না মধ্য অন্ত্রের অন্তঃপ্রাচীরে। গিজার্ড ও মেসেন্টেরনের সংযুক্তির স্থানকে কার্ডিয়া বলা হয়। তাহলে এটা এই অংশটা হলো গিজার্ড আর এটা হলো মেসেন্টেরন। তাহলে এই অংশটাকে বলবো আমরা কার্ডিয়া। কার্ডিয়া হতে 12টি আঙ্গুলের মতো প্রবর্ধন বের হয়। 12টি আঙ্গুলের মতো প্রবর্ধন বের হয়। এদের হেপাটিক শিকা বা গ্যাস্ট্রিক শিকা বা মেসেন্টারিক শিকা বলে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এগুলো হলো সেই হেপাটিক শিকা। এখানে যে আমরা দেখতে পাই এই যে এগুলো হলো হেপাটিক শিকা, গ্যাস্ট্রিক শিকা বা হেপাটিক শিকা। এবং এখানে মোট কয়টা থাকবে? 12টা বা 6 জোড়া থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এদিকে 3টে, এদিকে 3টে, মানে 3 জোড়া। তাহলে বিপরীত সাইডে ওই সাইডে আরো 3 জোড়া আছে এবং এগুলো এক জোড়া একটি অপরটির বিপরীতমুখী হয়ে অবস্থান করে। প্রতি জোড়া হেপাটিক শিকা একটি সামনের দিকে অন্যটি পিছনের দিকে প্রসারিত থাকে। মেসেন্টেরনের শেষ অংশে হলুদাভ সবুজ বর্ণের সূক্ষ্ম চুলের মতো ম্যালপিজিয়ান নালিকা থাকে, যা রেচন অঙ্গ হিসেবে কাজ করে। তাহলে ম্যালপিজিয়ান নালিকাগুলো এই যে এগুলো হলো ম্যালপিজিয়ান নালিকা, এগুলো হলুদাভ সবুজ বর্ণের। মেসেন্টেরন গহ্বরে খাদ্যবস্তুর পরিপাক ঘটে এবং এর প্রাচীরে বিদ্যমান ভিলায় খাদ্যসার শোষণ করে। তাহলে এই হলো মধ্য অন্ত্র। মধ্য অন্ত্রে তাহলে আমরা কি পেলাম? কার্ডিয়া পেলাম, তারপরে হেপাটিক শিকা পেলাম। ম্যালপিজিয়ান নালিকা কিন্তু পরিপাক তন্ত্রের অংশ নয়, এটা হলো রেচন তন্ত্রের অংশ। এবার আসবো পশ্চাতন্ত্র। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চাতন্ত্র এখান থেকে শুরু, ইলিয়াম থেকে শুরু। পরিপাক নালীর মেসেন্টেরনের পরবর্তী অংশ পশ্চাতন্ত্র। পরিপাক নালীর মেসেন্টেরনের পরবর্তী অংশ পশ্চাতন্ত্র। এটি এক্টোডার্ম, ভ্রূণীয় এক্টোডার্ম হতে উদ্ভূত এবং অন্তঃপ্রাচীর কিউটিকল দ্বারা আবৃত। এটা অনেকটা অগ্র অন্ত্রের মতো। অগ্র অন্ত্রও যেমন ভ্রূণীয় এক্টোডার্ম হতে উদ্ভূত এবং অন্তঃপ্রাচীর কিউটিকল দ্বারা আবৃত, ঠিক পশ্চাতন্ত্র ঠিক একই রকম। এটিও ভ্রূণীয় এক্টোডার্ম হতে উদ্ভূত হয় এবং এর অন্তঃপ্রাচীর কিউটিকল দ্বারা আবৃত থাকে। পশ্চাতন্ত্রের অংশগুলো কি কি? পশ্চাতন্ত্রের অংশগুলো ইলিয়াম, কোলন, মলাশয়, পায়োছিদ্র। এই 4টে অংশ নিয়ে পশ্চাৎ অন্ত্র গঠিত। আমরা এখানে দেখতে পাই এই হলো ইলিয়াম, এটা হলো কোলন, এই হলো মলাশয় আর এই হলো পায়োছিদ্র। তাহলে এই 4টা অংশ নিয়েই হলো পশ্চাতন্ত্র। পশ্চাতন্ত্রের মেসেন্টেরন সংলগ্ন প্যাচবিহীন প্রশস্ত নলাকার অংশ। এর অন্তর্প্রাচীর রোমযুক্ত অনুদৈর্ঘ্য ভাঁজ থাকে, একে বলবো ইলিয়াম। পরিপাকৃত খাদ্যসার ইলিয়ামের প্রাচীর দ্বারা শোষিত হয়। কোলন, তাহলে এই হলো কোলন।
তাহলে কোলনটা হলো কার পিছনে আছে? ইলিয়ামের পিছনে। ইলিয়ামের পেছনের সরু নলাকার অংশ, এটাকে বলবো আমরা কোলন। পাচিত খাদ্যবস্তুর অবশিষ্টাংশ পানি পানি সহ শোষিত হয়। তারপরে আমরা আসবো কোলনের পরে আসবো এই যে এটা মলাশয় বা রেকটাম। কোলনের পিছনে স্ফীত ও পুরু প্রাচীরযুক্ত অংশ, এর অন্তঃস্থ প্রাচীর রেকটাল প্যাপিলা নামক 6টি পুরু ও অনুদৈর্ঘ্য ভাঁজ থাকে। মলাশয়ের কাজ মল হতে অতিরিক্ত পানি, খনিজ লবণ, অ্যামাইনো অ্যাসিড শোষণ করা এবং অপত্য অংশ সাময়িক জমা রাখে। পায়ুছিদ্র, আমরা শেষ অংশ দেখতে পাচ্ছি, এটা হলো পায়ুছিদ্র। মলাশয়ের শেষ প্রান্তের ছিদ্রকে পায়ু বলে। এটি দশম উদরীয় দেহখণ্ডকের অন্তর্দেশে উন্মুক্ত হয়। বায়ুর মাধ্যমে মল দেহ হতে নির্গত হয়। তাহলে এই পায়ু পর্যন্ত আমরা পড়লাম পরিপাক নালী। আমরা জানি পরিপাক তন্ত্রের দুটো অংশ, একটা পরিপাক নালী আর আরেকটা হলো পরিপাক তন্ত্র, পরিপাক গ্রন্থি। তাহলে 1 নম্বর অংশ পরিপাক নালী শেষ, এখন আমরা যাব পরিপাক গ্রন্থি। ঘাসফড়িংয়ের পরিপাক গ্রন্থির মধ্যে প্রধান হলো লালা গ্রন্থি। এই যেখানে লালা গ্রন্থি আমরা দেখতে পাচ্ছি, এই যে লালা গ্রন্থি, এটা হলো লালা গ্রন্থি। তাহলে এটা প্রধান পরিপাক গ্রন্থি। এটা কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি? ত্বকের নিচে। ত্বকের নিচে ক্ষুদ্র শাখা প্রশাখা যুক্ত এক জোড়া, এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, এখানে আসলে দুইটা থাকে। একটা পার্শ্ব দেখানো হয়েছে, এই জন্য একটা দেখা যাচ্ছে, এখানে আসলে দুইটা থাকে। লালাগ্রন্থির নালী ল্যাবিয়ামের গোড়ায় গলবিলে উন্মুক্ত হয়। তাহলে লালাগ্রন্থির যে নালীটা আছে সেটা ল্যাবিয়ামের গোড়ায় গলবিলে উন্মুক্ত হয়। ল্যাবিয়ামটা হলো ঘাসফড়িংয়ের মুখভাঙ্গের একটা অংশ। লালাগ্রন্থির কাজ, লালাগ্রন্থি নির্গত যে লালারস আছে সেটা খাদ্য গলাধঃকরণে সাহায্য করে, খাদ্যকে পিচ্ছিল করে, যার ফলে খাদ্য গলাধঃকরণ সহজ হয়। কিছু শর্করা জাতীয় খাদ্য পরিপাকে ভূমিকা রাখে। এবার পরিপাক গ্রন্থির আরেকটা অংশ হলো মেসেন্টেরনের অন্ত আবরণ। মেসেন্টেরনের অন্তঃপ্রাচীরে বেশ কিছু নিঃস্রাবী কোষ আছে যা হতে পাচক রস খরিত হয়। পাচক রস বলতে এনজাইম। তাহলে মেসেন্টেরন অন্ত আবরণ এনজাইম ক্ষরণ করে। পাচক রস বা এনজাইম খাদ্য পরিপাকে সাহায্য করে। হেপাটিক সিকা অগ্র ও মধ্য পরিপাক নালীর সংযোগস্থলে অবস্থিত কোন আকৃতির 6 জোড়া লম্বা স্বচ্ছ নালীকে হেপাটিক সিকা বলা হয়। কাজ, এর অন্তঃপ্রাচীরের ক্ষরণকারী কোষ নিঃসৃত রস খাদ্য পরিপাকে সাহায্য করে। আচ্ছা, এবার আসবো খাদ্য ও পরিপাক। এদের খাদ্যগুলো কি? নামই হলো গ্রাস উপার। তাহলে গ্রাস বা ঘাস, এরা সম্পূর্ণ তৃণভোজী বা শাকাশী প্রাণী, মানে শাক শাক বা ঘাস খায়, এই জন্য নাম হয়েছে হার্বিভোরাস। হার্ব হলো ঘাস, হার্বিভোরাস, এগুলো শাকাশী বা তৃণভোজী প্রাণী বলা হয়। ঘাস, শস্যদানা, লতা পাতা এদের খাদ্য। এদের খাবারে শর্করা, আমিষ, স্নেহ জাতীয় সমস্ত উপাদানই থাকে। যেহেতু সবুজ, অবশ্যই তাহলে শর্করার পরিমাণটা বেশি, ঘাসে অনেক শর্করা থাকে। খাদ্য গ্রহণ পদ্ধতি, এদের মুখভাঙ্গকে খাদ্যকে চর্বণের কাজে ব্যবহার করে। ম্যাক্সিলারি ও ল্যাবিয়াল পাল্প খাদ্য নির্বাচন করে। অগ্রপদ, ল্যাবিয়াম এবং ল্যাব্রাম খাদ্যবস্তুকে আটকে ধরে। ম্যান্ডিবল ও ম্যাক্সিলা খাদ্যবস্তুর ক্ষুদ্র অংশকে কেটে কেটে খেয়ে নিতে সাহায্য করে। পরিপাক, তাহলে খাদ্য যখন সিবেরিয়াম প্রকোষ্ঠে পৌঁছায় তখন লালাগ্রন্থি নিঃসৃত লালারসের সাথে খাদ্য মিশে যায়। লালারসে আমরা জানি যে এনজাইম আছে বা পাচক রস আছে, অ্যামাইলেজ, কাইটিনেজ, সেলুলেজ। এই এনজাইমগুলো বিভিন্ন ধরনের শর্করাকে ভেঙে দেয়। খাদ্যবস্তু সিবেরিয়াম প্রকোষ্ঠ হতে ক্রমান্বয়ে চলে যাবে মুখছিদ্র হয়ে কপে চলে যাবে, মুখছিদ্র, তারপরে গলবিল, গলবিল হয়ে চলে যাবে কোথায়? অন্ননালী, তারপরে ক্রপে যাবে। আর ক্রপ হতে এটা যাবে কোথায়? গিজার্ডে। ক্রপ হতেও খাদ্যবস্তু গিজার্ডে পৌঁছায়। গিজার্ডে খাদ্য প্রবেশ করার পর, গিজার্ডে যেহেতু আমরা জানি 6টি কাইটিনময় দাঁত আছে, এই দাঁতগুলো এই খাদ্যগুলোকে আরো সূক্ষ্ম কণায় পরিণত করে পেস্টে পরিণত করবে এবং গিজার্ডের যে ব্রিসল আছে সেটা ছাঁকনের কাজ করবে এবং এই খাদ্যগুলোকে
চূর্ণবিচূর্ণ খাদ্যগুলোকে বা পেস্টগুলোকে শাকন করে মেসেন্টেরনে পাঠায়। মেসেন্টেরনের অন্তঃগাত্র এবং হেপাটিক কিন্তু কিছু পাচক রস ক্ষরণ করে এবং সেগুলো পরিপাক করবে এবং এগুলো কিন্তু শ্বসনতরল হিসেবে কাজ করে। মেসেন্টেরনের মল্টেজ, অ্যামাইলেজ, ইনভার্টেজ, লাইপেজ এই সমস্ত এনজাইম খাদ্যবস্তুকে সরল, তরল ও খাদ্যরসে পরিণত করে। পরিপাকৃত খাদ্যরস মেসেন্টেরনের কোষীয় প্রাচীরের মাধ্যমে পরিশোধিত হয়ে হিমোসিলে প্রবেশ করে সারাদেহে চলে যায়। অপরিপাকৃত খাদ্য এই মেসেন্টেরন থেকে চলে যাবে কোথায়? ইলিয়াম হয়ে চলে যাবে কোলন। কোলনের ভিতর দিয়ে যাবে মলাশয়। মলাশয়ে পৌঁছানোর আগে কোলনের প্রাচীর তা হতে পানি, লবণ, অ্যামাইনো অ্যাসিড, অজৈব আয়ন শোষণ করে নেয়। শেষে অপচ্য কঠিন বস্তু মল আকারে পায়ু দ্বারা বাইরে নির্গত হয়। তাহলে এদের মলটা হবে শুষ্ক। কারণ যেহেতু এরা এদের যে কোলন বা কোলনের আগের যে অংশগুলো আছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম পানি শোষণ করে নেবে, এই জন্য মলটা হবে শুষ্ক। আচ্ছা, আমরা এবার যাব হলো রেচনতন্ত্র। ঘাসফড়িংয়ের রেচনতন্ত্র। রেচনতন্ত্র, রেচন কাকে বলে? আমিষ জাতীয় খাদ্য বিপাকের ফলে উৎপন্ন নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থ দেহ হতে নিষ্কাশিত হওয়ার প্রক্রিয়াকে রেচন বলে। ঘাসফড়িংয়ের প্রধান রেচন অঙ্গ হলো ম্যালপিজিয়ান নালিকা। এই যে ম্যালপিজিয়ান নালিকা, এটা ম্যালপিজিয়ান নালিকা, এগুলো হলো সেই ম্যালপিজিয়ান নালিকা। এছাড়াও ইউরেট কোষ, ইউরিকোস গ্রন্থি, নেফ্রোসাইট ক্রিটিক্যাল রেচন অঙ্গ হিসেবে কাজ করে। ম্যালপিজিয়ান নালিকার নামকরণ। ইতালীয় চিকিৎসক ও জীববিজ্ঞানী মার্সেলো মালপিজি সর্বপ্রথম 1969 সালে তার নাম অনুসারে এদের নামকরণ করা হয়েছে। মানে ম্যালপিজির নাম অনুসারে এই নালিকাগুলোর নাম হয়েছে ম্যালপিজিয়ান নালিকা। অবস্থান, আমরা পরিপাক তন্ত্রতে দেখেছিলাম এদের অবস্থান কোথায় ছিল। মধ্য ও পশ্চাৎ পরিপাক নালীর সংযোগস্থলে সূক্ষ্ম সুতার মতো হলুদ বা হলুদাভ সবুজ বর্ণের নালিকা হিমোলিম্ফে বিস্তৃত থাকে। এগুলোর মুক্ত প্রান্ত বদ্ধ ও হিমোসিল গহ্বরে হিমোলিম্ফে নিমজ্জিত থাকে এবং পরিপাক নালীর সাথে যুক্ত প্রান্তটি উন্মুক্ত থাকে। তাহলে এই যে এই প্রান্তটা হলো বদ্ধ, এই বদ্ধ প্রান্তটা হিমোলিম্ফে ভেসে থাকবে। আর এটা হলো গোড়ার অংশ, এই গোড়ার অংশটা হবে মুক্ত, আর এই মুক্ত প্রান্তটি পরিপাক নালীর সাথে সংযুক্ত থাকবে। গঠন, এই নালিকাগুলো 25 মিলিমিটার লম্বা। এটা হলো একটা ম্যালপিজিয়ান নালিকা, 25 মিলিমিটার লম্বা। তো এদের ব্যাস 1 মিলিমিটার। ফাঁপা নলাকার শাখাবিহীন অঙ্গ। এটির অন্তঃগাত্র এক স্তর বিশিষ্ট এপিথেলিয়াম কোষে গঠিত। আমরা যদি ম্যালপিজিয়ান নালিকার প্রস্থচ্ছেদ থাকি তাহলে আমরা এই যে এটা হলো এক স্তর বিশিষ্ট এপিথেলিয়াম কোষ, এই কোষগুলোই হলো এপিথেলিয়াম কোষ। নালিকার ভিতরের ফাঁপা অংশকে লুমেন বলা হয়। এই যেখানে দেখি যে ভিতরের ফাঁপা অংশটা হলো লুমেন। এপিথেলিয়াম কোষের একপাশে অসংখ্য সিলিয়া থাকে যা লুমেনের ব্রাশ বর্ডার গঠন করে। এই যে এপিথেলিয়াম কোষ, এই যে এপিথেলিয়াম কোষ, এগুলো হলো সিলিয়া। প্রত্যেকটা এপিথেলিয়াম কোষ অনেকগুলো সিলিয়া সজ্জিত থাকে, আর এই সিলিয়াগুলো সজ্জিত হয় লুমেনের চারপাশে, এবং সবগুলো এপিথেলিয়াম কোষের সিলিয়া এভাবে লুমেনের চারপাশে সজ্জিত হয়ে ব্রাশ বর্ডার গঠন করে। এই হলো ব্রাশ বর্ডার। নালিকার বহিঃপ্রাচীর অনুদৈর্ঘ্য পিষিতন্তু নির্মিত ভিত্তিপর্দা ও যোজক কলা নিয়ে গঠিত। তাহলে নালিকার যে এই বহিঃপ্রাচীর, এই যে এটা হলো সেই বহিঃপ্রাচীর বা বেসমেন্ট পর্দা। এই বহিঃপ্রাচীরটা, ঠিক আছে, এই বহিঃপ্রাচীরটা পেশিতন্তু নির্মিত ভিত্তি পর্দা ও যোজক কলা নিয়ে গঠিত। রেচন প্রক্রিয়া। আচ্ছা, তাহলে এটা হলো একটা ম্যালপিজিয়ান নালিকা। ম্যালপিজিয়ান নালিকার 3টা অংশ। এটা হলো গোড়ার অংশ, এটুকু অংশ হলো মধ্য অংশ, আর এটা হলো শীর্ষের অংশ। তো শীর্ষের অংশের কাজ কি? নালিকার শীর্ষ প্রান্তের অংশের কাজ হলো শোষণের কাজ করে। মধ্য অংশের কাজ হলো বিক্রিয়া করা, আর গোড়ার অংশের কাজ হলো ক্ষরণ করা। আমরা এখন এই রেচন প্রক্রিয়া পড়ব।
তাহলে ম্যালপিজিয়ান নালিকার ভাসমান প্রান্তটি যেটা হিমোলিম্ফে ভেসে আছে সেটা বলেছিলাম কি শোষণ করবে। তাহলে হিমোলিম্ফ থেকে কি শোষণ করবে? পটাশিয়াম ইউরেট, পানি, কার্বন ডাই অক্সাইড শোষণ করে। এবং আমরা বলেছিলাম নালিকার মধ্যাংশ কি কাজ করে? বিক্রিয়া। নালিকার ভিতরে এই সব উপাদান বিক্রিয়া করে পরিবর্তিত হয়ে পটাশিয়াম বাইকার্বনেট ইউরিক অ্যাসিডে পরিণত হয়। নালিকার গোড়ার অংশে পটাশিয়াম বাইকার্বনেট ও পানি পুনঃশোষিত হয়ে হিমোলিম্ফে ফিরে আসে। রেশন বর্জ্য ইউরিক অ্যাসিড আন্তরিক গহ্বরে প্রবেশ করে এবং অপাত্র বর্জ্যের সাথে মিশে শুষ্ক মল হিসেবে পাইপথে নির্গত হয়। আমরা আগে বলেছি তাহলে হিমোলিম্ফে কি রয়েছে? বিভিন্ন ধরনের উপাদান আছে, পটাশিয়াম ইউরেট, পানি, কার্বন ডাই অক্সাইড। নালিকার শীর্ষ প্রান্ত এগুলো শোষণ করবে, দেন নালিকার মধ্যাংশে যখন এগুলো এই উপাদানগুলো আসবে তখন বিক্রিয়া করবে এবং বিক্রিয়া করে কি তৈরি করবে? পটাশিয়াম বাইকার্বনেট তৈরি করবে, তারপর হলো ইউরিক অ্যাসিড তৈরি করবে, পানি তৈরি করবে। এটা যখন গোড়ায় যাবে তখন এগুলো ক্ষরণ হবে। কোথায় ক্ষরণ হবে? পরিপাক নালীতে ক্ষরণ হবে। তাহলে এখানে বর্জ্য কি? ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড এবং যেটা পানি, ঠিক আছে, এটা এখান থেকে পরবর্তীতে চলে যাবে হলো কোথায়? ইলিয়াম, ইলিয়ামের দিকে চলে যাবে, ইলিয়ামের কোলনের দিকে যাবে এবং সেগুলোতে পানিটা শোষিত হয়ে যাবে। শুধু শুষ্ক ইউরিক অ্যাসিড পরে অপাচ্য খাদ্যাংশের সাথে মিলিত হয়ে মল আকারে বের হয়ে যাবে। আর এখান থেকে আবার কি হবে? পটাশিয়াম বাইকার্বনেট ও পানি আবার হিমোলিম্ফে পুনরায় পুনঃশোষিত হয়। তাহলে এদের রেচন বর্জ্যের নাম কি? এদের রেচন বর্জ্যের নাম হল ইউরিক অ্যাসিড। আচ্ছা, আমরা এবার যাবো হলো রক্ত সংবহন তন্ত্রে। রক্ত সংবহন তন্ত্র আসলে দুই ধরনের হয়। প্রাণীদের রক্ত সংবহন তন্ত্র দুই ধরনের হয়, একটা হলো মুক্ত ধরনের, আরেকটি হলো বদ্ধ ধরনের। মুক্ত রক্ত সংবহন তন্ত্র, যে সংবহন তন্ত্রে রক্ত হৃৎপিণ্ড হতে নালিকাপথে বের হয়ে নির্দিষ্ট নালীপথে সীমাবদ্ধ না থেকে সাধারণত দেহ গহ্বরের মাধ্যমেই প্রবাহিত হয় তাকে মুক্ত সংবহন তন্ত্র বলে। আর্থ্রোপোডা ও মোলাস্কা পর্বের প্রাণীতে দেখা যায়। তাহলে আমরা যদি ছবিটা দেখাই তাহলে বুঝতে পারবো। এটা হলো এই সাদা অংশটা, এগুলো সবই হলো হিমোসিল। আর এটা হলো হৃৎপিণ্ড, এই অংশটা হলো হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড থেকে সরাসরি রক্ত হিমোসিলে যায়, আবার হিমোসিল থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে। যে সংবহন তন্ত্রে রক্ত সর্বদাই রক্তনালী এবং হৃৎপিণ্ডের মাধ্যমে সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় প্রবাহিত হয় এবং কোনোভাবে দেহ গহ্বরে মুক্ত হয় না তাকে বদ্ধ সংবহন তন্ত্র বলে। যেমন আমাদের রক্ত, আমরা করডাটা পর্বের প্রাণী, কেঁচো, করডাটা ও অ্যানিমিটা পর্বের প্রাণীতে বদ্ধ সংবহন তন্ত্র দেখা যায়। ঘাসফড়িংয়ের রক্ত সংবহন তন্ত্র মুক্ত ধরনের এবং এদের রক্ত সংবহন তন্ত্রকে তিনটি অংশে ভাগ করা হয়: হিমোসিল, হিমোলিন, পৃষ্ঠবাহিকা। আমরা প্রথমে যাব হিমোসিল। ভ্রূণীয় পরিস্ফুটনের সময় প্রকৃত সিলোমের প্রাচীর ফেটে গিয়ে ব্লাস্টোসিলের সাথে একাকার হয়ে যায় এবং পরিণত প্রাণীতে ওই সংযুক্ত গহ্বর পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে না। এরকম গহ্বরকে হিমোসিল বলা হয়। তোমাদের যখন ফার্স্ট চ্যাপ্টার পড়ায়, শ্রেণীবিন্যাস চ্যাপ্টার, প্রাণীর শ্রেণীবিন্যাস ও বিভিন্নতা, ওখানে কিন্তু আমরা বলেছিলাম যে সিলোম তিন ধরনের: ইউসিলোম, সিউরোসিলোম, অ্যাসিলোম। তো ইউসিলোমের ক্ষেত্রে কি ছিল? যে দেহ প্রাচীর ও পরিপাক নালীর প্রাচীরের মাঝখানে একটা ফাঁপা গহ্বর রয়েছে, যে গহ্বরটি পেরিটোনিয়াম পর্দা দ্বারা আবৃত থাকে। তো হিমোসিল কি? হিমোসিল ভুক্ত মানে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে কি হয়? এরা যখন ভ্রূণ অবস্থায় থাকে, ভ্রূণ অবস্থায় এদের কিন্তু সিলোমটা ইউসিলোমের, কিন্তু ভ্রূণ যখন আস্তে আস্তে পরিস্ফুটন হয় এবং আস্তে আস্তে যখন পূর্ণাঙ্গ পর্যায়ে উপনীত হতে থাকে তখন কি হয়? পেরিটোনিয়াম পর্দা নষ্ট হয়ে যায়। ফলে এই যে দুইটা লেয়ার ছিল, বাইরের দিকে হলো প্যারাইটাল লেয়ার এবং ভিতরের দিকে যে ভিসারাল লেয়ার ছিল, দুইটা একীভূত হয়ে যায়। ঠিক আছে? যার ফলে একটা গহ্বর তৈরি করে, একে বলা হবে হিমোসিল। এই যে আমরা এই যে এখানে ছবিটা দেখছি, এই যে এটা হলো সেই হিমোসিল। আর এই হিমোসিল
যে তরল দ্বারা পূর্ণ থাকবে তার নাম হলো হিমোলিন। হিমোলিন দ্বারা পূর্ণ থাকে। এদের হিমোসিল দুটি পেশিময় সচ্ছিদ্র অনুপ্রস্থ পর্দা দ্বারা হিমোসিল 3টি সাইনাসে বিভক্ত হয়। তাহলে আমরা যদি হিমোসিলটা দেখি, এটা হলো দেহের গহ্বর বা হিমোসিল। হ্যাঁ, এখানে দুটি সচ্ছিদ্র অনুপ্রস্থ পর্দা আছে, এটা হলো একটা পর্দা আর এটা হলো একটা পর্দা। এই পর্দার নাম হলো পৃষ্ঠীয় পর্দা, আর নিচের এই পর্দার নাম হলো অঙ্কীয় পর্দা। এটা হলো অঙ্কীয় পর্দা আর এটা হলো পৃষ্ঠীয় পর্দা। পৃষ্ঠীয় পর্দার উপরে কি রয়েছে? হৃৎপিণ্ড। তাহলে এটি পৃষ্ঠীয় পর্দার ঠিক উপরে অবস্থিত, এখানে হৃৎপিণ্ড থাকে। হ্যাঁ, এটা হলো পৃষ্ঠীয় পর্দা। তাহলে পেরিকার্ডিয়াল সাইনাস আমরা বললাম হিমোসিলকে কয়টা সাইনাসে ভাগ করেছে? 3টা। তাহলে এটা হলো পৃষ্ঠীয় পর্দা, সচ্ছিদ্র অনুপ্রস্থ পর্দা, এর মাঝে মাঝে ছিদ্র আছে। তাহলে পৃষ্ঠীয় পর্দার উপরের সাইনাসকে বলবো পেরিকার্ডিয়াল সাইনাস। পেরিকার্ডিয়াল সাইনাস কিন্তু এটা গোটায়। পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে কি আছে? হৃৎপিণ্ড আছে। এটা হলো পৃষ্ঠীয় পর্দা, এটা হলো অঙ্কীয় পর্দা। পৃষ্ঠীয় পর্দা আর অঙ্কীয় পর্দার মাঝে সাইনাস, এই সাইনাসটার নাম হলো পেরিভিজারাল সাইনাস। এখানে কি থাকবে? এখানে থাকবে রেচন নালী, তারপরে এখানে থাকবে পরিপাক নালী, জনন নালী, এগুলো থাকবে। এটা হলো অঙ্কীয় পর্দা। অঙ্কীয় পর্দার নিচে যে সাইনাসটা আছে এই সাইনাসকে বলবো পেরিনিউরাল সাইনাস। এই পেরিনিউরাল সাইনাসে থাকবে স্নায়ুরজ্জু। তাহলে হিমোসিলকে দুইটি অনুপ্রস্থ পর্দা, একটা হলো পৃষ্ঠীয় পর্দা আর নিচেটা হলো অঙ্কীয় পর্দা, 3টা সাইনাসে ভাগ করে। পৃষ্ঠীয় পর্দার উপরেরটা হলো পেরিকার্ডিয়াল সাইনাস, পৃষ্ঠীয় পর্দা অঙ্কীয় পর্দার মাঝের সাইনাস হলো পেরিভিজারাল সাইনাস, আর অঙ্কীয় পর্দার নিচের সাইনাস হলো পেরিনিউরাল সাইনাস। তাহলে আমাদের 1 নম্বরটা শেষ, হিমোসিল। এবার আসবো হিমোলিন। হিমোসিলের ভেতরে রক্ত ও লসিকা মিশ্রিত অবস্থায় থাকে বলে এদের রক্তকে হিমোলিন বলা হয়। আমাদের দেহে যেমন রক্ত পরিবহনের জন্য আলাদা নালী আছে, রক্তনালী, আর লসিকা বহনের জন্য আলাদা লসিকা নালী আছে। কিন্তু ঘাসফড়িংয়ের ক্ষেত্রে কি হয়, যে এদের দেহের গহ্বর বা হিমোসিলে রক্ত এবং লসিকা একসাথে মিশে বা মিশ্রিত অবস্থায় থাকে, এই জন্য এই ধরনের রক্তকে বলবো হিমোলিন। হিমোলিম্ফে রক্তরস ও রক্তকণিকা থাকে। রক্তরস এটি বর্ণহীন তরল, এতে 70% পানি থাকে, বিভিন্ন ধরনের খনিজ লবণ, খাদ্য সার, রেশন বর্জ্য দ্রবীভূত অবস্থায় থাকে। রক্তকণিকা এদের হিমোলিম্ফে হিমোসাইট নামক বর্ণহীন শ্বেত রক্তকণিকা থাকে। প্রতি ঘনমিলিমিটার রক্তে 25,000 থেকে 60,000 হিমোসাইট থাকে। ঘাসফড়িংয়ের রক্তে কোনো শ্বাসরঞ্জক না থাকায় শোষণে তেমন কোনো ভূমিকা রাখে না। এখানে একটা কোশ্চিন আমরা করি যে ঘাসফড়িংয়ের রক্ত শ্বাস শোষণ বা শ্বাস গ্রহণ বা শ্বাস থেকে ভূমিকা রাখে না কেন? তাহলে এর মেন কারণটা হলো ঘাসফড়িংয়ের হিমোলিম্ফে বা রক্তে কি থাকবে না? শ্বাসসংযোগ বা হিমোগ্লোবিন থাকে না। আর আমরা জানি কি হিমোগ্লোবিন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করে। হ্যাঁ, এই জন্য এদের যেহেতু শ্বাসসংযোগ বা হিমোগ্লোবিন নাই, এই জন্য এদের রক্ত বা হিমোলিন কখনোই শ্বাস গ্রহণ এবং শ্বাস ত্যাগে ভূমিকা পালন করবে না। হিমোলিম্ফের কাজ যদিও এটি সামান্য পরিমাণে কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, তবে অক্সিজেন কখনোই পরিবহন করবে না। হিমোসাইট গুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের জীবাণু ভক্ষণ করে এবং হিমোসাইট দেহের ক্ষত নিরাময়ে অংশগ্রহণ করে, দানার সঞ্চালন ও খোলস মোচনে সাহায্য করে। আচ্ছা, এবার আসবো আমরা পৃষ্ঠীয় বাহিকা। দেহের পৃষ্ঠীয় মধ্যরেখা বরাবর অবস্থিত, এটি 2টি অংশ নিয়ে গঠিত, যথা অস্ট্রিয়াবিহীন সোজা ও নলাকার সম্মুখ ও পশ্চাৎ অ্যাওর্টা এবং হৃৎপিণ্ড। তাহলে এদের হৃৎপিণ্ড কি নিয়ে গঠিত? এদের হৃৎপিণ্ড হলো একটা হলো অ্যাওর্টা আর একটা হলো হৃৎপিণ্ড নিয়ে গঠিত। এই 2টা অংশ নিয়ে হলো পৃষ্ঠবাহিকা।
তাহলে অস্ট্রিয়াবিহীন সোজা নলাকার সম্মুখ ও পশ্চাৎ, অস্ট্রিয়াবিহীন সোজা নলাকার সম্মুখ ও পশ্চাৎ আওরটা এবং হৃৎপিণ্ড নিয়ে পৃষ্ঠবাহিকা গঠিত। পেরিকার্ডিয়াল সাইনাসে রক্ষিত 7 প্রকোষ্ঠ নিয়ে এদের হৃৎপিণ্ড গঠিত। হ্যাঁ, এটা হলো সেই পেরিকার্ডিয়াল সাইনাস। এখানে হৃৎপিণ্ডের এই যে 1 2 3 4 5 6 7 7টা প্রকোষ্ঠ নিয়ে গঠিত হৃৎপিণ্ড। প্রতিটি প্রকোষ্ঠ দেখতে ফানেলের মতো। আমরা এখানে যদি দেখি, প্রতিটি প্রকোষ্ঠ দেখতে ফানেলের মতো। সম্মুখ প্রান্তটা হলো সরু আর পশ্চাৎ প্রান্তটা হলো প্রশস্ত। এটা হলো একটা হৃৎপ্রকোষ্ঠ। এখানে যদি আমরা দেখি একটা হৃৎপ্রকোষ্ঠ, এটা হলো সরু প্রান্ত আর পিছনের প্রান্তটা হলো প্রশস্ত। প্রকোষ্ঠগুলোর সংযোগস্থলের উভয় পাশে অস্ট্রিয়া নামক ছিদ্র থাকে। আমরা এখানে দেখি, এই হলো প্রকোষ্ঠগুলোর সংযোগস্থল এবং উভয় কি রয়েছে সংযোগস্থলে একজোড়া করে অস্ট্রিয়া নামক ছিদ্র রয়েছে। তাহলে সংযোগস্থল আছে কয়টা? 6টা। 1 2 3 4 5 6। 1 2 3 4 5 6, হ্যাঁ 7। 7টা শেষেরটাই হবে না, সংযোগস্থল 6টা হবে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে 6টা সংযোগস্থলে মোট 6 জোড়া অস্ট্রিয়া নামক ছিদ্র থাকবে। এসব ছিদ্র দিয়ে পেরিকার্ডিয়াল সাইনাস হতে রক্ত হিমোলিন হৃৎপ্রকোষ্ঠে প্রবেশ করে। হ্যাঁ, তাহলে এই ছিদ্রগুলো দিয়ে এখানে রক্ত থাকে বা হিমোলিন থাকে। এই হিমোলিন বা রক্ত এই অস্ট্রিয়া নামক ছিদ্র দিয়ে এই হৃৎপ্রকোষ্ঠগুলোতে প্রবেশ করবে। হৃৎপ্রকোষ্ঠের ছিদ্রসমূহ অন্তর্বাহী কপাটিকা দ্বারা সুরক্ষিত থাকায় হৃৎপিণ্ডে একমুখী প্রবাহ নিশ্চিত হয়। হৃৎপ্রকোষ্ঠের ছিদ্রসমূহ অন্তর্বাহী কপাটিকা দ্বারা সুরক্ষিত থাকায় হৃৎপিণ্ডে একমুখী রক্ত প্রবাহ নিশ্চিত হয়। হৃদযন্ত্রের প্রতিটি প্রকোষ্ঠের পার্শ্বদেশে একজোড়া করে ত্রিকোণাকার অ্যালারি পেশি থাকে। হৃদযন্ত্রের প্রতিটি প্রকোষ্ঠের পার্শ্বদেশে একজোড়া করে ত্রিকোণাকার অ্যালারি পেশি থাকে। তাহলে আমরা আগে বলেছি কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এগুলো হলো অ্যালারি পেশি, এগুলো ত্রিকোণাকার অ্যালারি পেশি। কয়টা? 6টা আছে। ও, এখানে অ্যালারি পেশি একটা বেশি, একজোড়া মানে বেশি হয়ে গেছে। হ্যাঁ, এই অ্যালারি পেশিগুলো মূলত সংযোগের স্থলে থাকে। আচ্ছা, এবার আমরা আসবো রক্ত সংবহন প্রক্রিয়া। তাহলে রক্ত সংবহন প্রক্রিয়া কিভাবে হয়? হৃৎপিণ্ড ও অ্যালারি পেশির সংকোচন প্রসারণের ফলে দেহের বিভিন্ন অংশে রক্ত বাহিত হয়। এদের হৃৎপিণ্ডের স্পন্দন প্রতি মিনিটে 100 থেকে 110 বার। রক্ত সংবহন প্রক্রিয়াটি নিম্নরূপ। অ্যালারি পেশিগুলোর সংকোচনের ফলে হিমোলিন পেরিভিসারাল সাইনাস হতে রক্ত বা হিমোলিন পেরিকার্ডিয়াল সাইনাসে প্রবেশ করে। তাহলে এই যে অ্যালারি পেশিগুলোর সংকোচন প্রসারণের ফলে রক্ত পেরিভিসারাল সাইনাস থেকে রক্ত পেরিকার্ডিয়াল সাইনাসে প্রবেশ করে। এ সময় হৃৎপ্রকোষ্ঠগুলো প্রসারণের ফলে হিমোলিন অস্ট্রিয়া ছিদ্রের মাধ্যমে পেরিকার্ডিয়াল সাইনাস হতে হৃৎপ্রকোষ্ঠে গহ্বরে প্রবেশ করে। তাহলে এখানে কি হবে? হৃৎপ্রকোষ্ঠগুলো প্রসারিত হয়, যার ফলে পেরিকার্ডিয়াল সাইনাসে আছে রক্ত। এই রক্ত অস্ট্রিয়া নামক ছিদ্র দিয়ে হৃৎপ্রকোষ্ঠে প্রবেশ করে এবং এই অস্ট্রিয়া নামক ছিদ্র দিয়ে প্রত্যেকটা প্রকোষ্ঠ আলাদা আলাদাভাবে রক্ত দ্বারা পূর্ণ হবে। হৃৎপ্রকোষ্ঠ রক্ত দ্বারা পূর্ণ হলে শেষ প্রকোষ্ঠ হতে সংকোচনের ঢেউ সামনের প্রকোষ্ঠের দিকে ধাবিত হয়। তাহলে এই প্রত্যেকটা প্রকোষ্ঠ যখন রক্ত দ্বারা পূর্ণ হবে, তখন পেছনের প্রকোষ্ঠ থেকে একটা সংকোচনের ঢেউ সামনের প্রকোষ্ঠের দিকে বাহিত হবে এবং এভাবে হিমোলিম্ফগুলো বা রক্তগুলো পেছনের প্রকোষ্ঠ থেকে ক্রমান্বয়ে সামনের প্রকোষ্ঠে এসে এটা হচ্ছে সম্মুখের আওয়াটা হয়ে মস্তকের সাইনাসে চলে যাবে। রক্ত কোথায় যাবে? মস্তকের সাইনাস।
এখানে আবার একটু খেয়াল করো, মস্তকের সাইনাস আবার ছিদ্রযুক্ত আছে। তাহলে এই মস্তকের সাইনাসে এই ছিদ্রগুলো দিয়ে রক্ত বা হিমোলিন ক্রমান্বয়ে পেরিভিসেরাল সাইনাসে যাবে, আবার পেরিনিউরাল সাইনাসে যাবে, এবং পেরিভিসেরাল বা পেরিনিউরাল সাইনাস থেকে এরা যথাক্রমে পা, ডানায় সঞ্চালিত হবে। সেখান থেকে পুনরায় রক্ত আবার পেরিনিউরাল দেন পেরিভিসেরাল সাইনাসে প্রবেশ করবে, এবং এখান থেকে রক্ত আবার পেরিকার্ডিয়াল সাইনাসে যাবে। হাঁসফাঙ্গের সমগ্র দেহে একবার রক্ত প্রবাহ হতে সম্পূর্ণ 30 থেকে 60 মিনিট। তাহলে আমি আবার এটা বলছি, কি বললাম, এই অ্যালারি পেশিগুলো সংকোচন হয়, অ্যালারি পেশির সংকোচনের ফলে হিমোলিন পেরিভিসেরাল সাইনাসে থাকে, এখান থেকে পেরিভিসেরাল সাইনাস থেকে হিমোলিন চলে যাবে পেরিকার্ডিয়াল সাইনাস। হ্যাঁ, এই সময় হৃদপ্রকোষ্ঠগুলো প্রসারিত হয় আর অস্ট্রিয়াগুলো খোলা থাকে, যার ফলে পেরিকার্ডিয়াল সাইনাস থেকে রক্ত অস্ট্রিয়ার মাধ্যমে প্রত্যেকটা হৃদপ্রকোষ্ঠে প্রবেশ করে। প্রত্যেকটা হৃদপ্রকোষ্ঠ আলাদা আলাদাভাবে যখন পূর্ণ হয়ে যায় তখন একটা রক্তের চাপ সৃষ্টি হয়, আর এই রক্তের চাপটা পেছনের প্রকোষ্ঠ থেকে ক্রমান্বয়ে সামনের প্রকোষ্ঠের দিকে বাহিত হয়। সামনের প্রকোষ্ঠে আছে সম্মুখের অ্যাওর্টা, এই সম্মুখের অ্যাওর্টা হয়ে মস্তকের সাইনাসে যায়। মস্তকের সাইনাস আবার ছিদ্রযুক্ত আছে, এই ছিদ্রযুক্ত সাইনাস দিয়ে রক্ত আবার পেরিভিসাল সাইনাস ও পেরিনিউরাল সাইনাসে চলে আসে। এখান থেকে রক্ত চলে যায় বিভিন্ন জায়গায়, ডানায় যেতে পারে, পায়ে যেতে পারে, অ্যান্টিনায় যেতে পারে, সেখান থেকে আবার রক্ত পুনরায় ফিরে আসবে কোথায়, পেরিভিসাল সাইনাস, দেন পেরিভিসাল সাইনাস থেকে রক্ত পেরিকার্ডিয়াল সাইনাসে চলে যাবে। এইভাবে 30 থেকে 60 মিনিট সময় লাগে এদের সমগ্র দেহে রক্ত সঞ্চালিত হতে। আগে পর্যন্ত থাক, আমরা এখানে শেষ করছি।